এবং আমার নিজেকে ভাইবা এটা শুনতে হয়েছে যে ও আচ্ছা এরা তো বিসিএস টিসিএস দিবে না, এরা ঘরে কাজ করবে আর কি করবে। এবং অথচ কিন্তু এটা আমার জন্য আনন্দের ছিল যে আমি ভাইবাটা দিতে পেরেছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের সেমিনারের সুন্দর একটা শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে অলরেডি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ চমৎকার আলোচনা করেছেন, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তো সেই সেই জায়গায় আমার মনে হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ে আসলে আমাদের স্থানটা কোথায়। আমার এখনো মনে পড়ে যে ভাইবার আগে আমরা কি বিভীষিকাময় একটা রাত পার করতাম যে পরদিন আমার ভাইবাটা আমার টিচার নেবে কিনা। এবং আমার নিজেকে ভাইবা এটা শুনতে হয়েছে যে ও আচ্ছা এরা তো বিসিএস টিসিএস দিবে না, এরা ঘরে কাজ করবে আর কি করবে। এবং অথচ কিন্তু এটা আমার জন্য আনন্দের ছিল যে আমি ভাইবাটা দিতে পেরেছি। আমাদের অন্য বোনেরা ছাত্রীরা এটাতেও আরো বেশি কটূক্তির শিকার হয়েছেন এবং অনেকে ভাইবাটা দিতেও পারে নাই, এরকম রেকর্ডও আছে অসংখ্য। তো এই জায়গায় দাঁড়িয়ে এই সময় এসে 24 পরবর্তী সময়ে আমরা কিছুটা ভালো সময় পেয়েছি, কিন্তু এখন আবার মনে হচ্ছে যে আমরা আসলে আবার সেই সময়টাতে ফিরে যাব। আমরা যখন দেখি যে সংসদে আমাদের সাংসদের মধ্যে কেউ কেউ আমাদের ভোটার হিসাব নিয়ে কটূক্তি করে, তখন আমরা আসলে আশাহত হই। একই সাথে এতক্ষণ ধরে আমরা আলোচনা শুনছিলাম যে কোন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কাজটা আসলে কি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আসলে আমাদেরকে কতটুকু সুবিধা দেয় সেটা আমি আপনাদের জাস্ট 1 মিনিট একটু শোনাতে চাই। যে আমার ডিপার্টমেন্ট, সেখানে আমাদের ফিক্সড ক্লাসরুম আছে 2টা, সেখানে আমরা 40 থেকে 50 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারি না। আমাদের যদি একদিনে 4টা ক্লাস থাকতো, আমরা খুঁজে খুঁজে 4টা শ্রেণীকক্ষ খুঁজে বের করতাম ক্লাস করার জন্য। এবং আমাদের 9টায় ক্লাস থাকলে আমরা 9টায় নোটিশ পেতাম যে অমুক রুমে ক্লাস হবে। এবং কলা ভবনের লিফটের অবস্থাটা এমন যে আমরা আসলে লিফটে যে উঠে যাবো এরকম না, আমাদের একটা ক্লাস যদি নিচতলায় হতো, একটা ক্লাস হতো 6 তলায়, এবং আমরা হুড়াহুড়ি করে সেই সিঁড়ি দিয়ে উঠে দিয়ে ক্লাস করতাম। এবং আমার হলে আমরা একটা বেডে 2জন থাকতাম এবং আমার টেবিলটা 2জন শেয়ার করতে হতো। এবং আমার টেবিলে আমি তো আমার পছন্দের বই রাখবো তার কোনো অপশন ছিল না। আমার যে ম্যান্ডেটরি যে বইগুলো সেগুলি আসলে আমার রাখার জায়গা নাই, আমার ম্যাক্সিমাম বই আমার খাটের নিচে রাখতে হতো। এই হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের অবস্থা। সেইখানে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যে অবদান রাখছে দেশের ক্ষেত্রে এবং স্ব ক্ষেত্রে যেই সফলতা অর্জন করছে, আমার মনে হয় তার বেশিরভাগটা হচ্ছে শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি। নিজের ইচ্ছা শক্তি না থাকলে বিশ্ববিদ্যালয়ে আমাদের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। যেখানে আমার টিকে থাকাটাই আসলে একটা সংগ্রাম, সেখানে আমি আমার জন্য গবেষণা, আমার জন্য উচ্চশিক্ষার যে খরচ এবং শিক্ষা গ্রহণের যে আগ্রহ, সেটা আসলে আর কাজ করে না আমার যে মৌলিক সুবিধাটি যদি আমার না থাকে। আপনারা জেনে থাকবেন আমাদের ক্যান্টিনের খাবারের অবস্থাগুলো, আপনারা একটু খবর নিলেই জানবেন যে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টরা পর্যাপ্ত সরঞ্জামাদি পায় না। আমাদের যাদের ফিল্ড ওয়ার্ক আছে তারা আসলে কোনো ধরনের ভাতা পায় না, তাদের নিজের পকেটে টাকা খরচ করে ফিল্ড ওয়ার্ক করতে হয়। তো এই যে এত কিছু আমাদেরকে বহন করতে হয় এবং আমরা অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে। তো সেইখানে এই খরচটা বহন করা আসলে একজন শিক্ষার্থীর প্রতি কতটুকু সম্ভব। তো সেই জায়গায় এবারে আপনারা বাজেট শুনেছেন, যেখানে আসলে স্টুডেন্টের জন্য আলাদাভাবে কোনো কিছু চিন্তা করা হয় নাই, বেশিরভাগটাই প্রশাসনিক ব্যয়। সেখানে আমাদের ডাকসু থেকে যারা ছিলেন সিনেট সদস্য তারা সেগুলো তুলে ধরেছেন, কিন্তু আমরা খুব বেশি আশা সেখানে দেখতে পাই নাই। তো অবশেষে তারপরও এত এত না পাওয়ার মতো আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে তো অনেক কিছু পেয়েছি এবং রাজনৈতিকভাবে তার একটা সফল ইতিহাস আছে এবং শেষ 24-এর আন্দোলনেও আমরা সেটা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা পুরো আশা ছেড়ে দিতে চাই না, আমরা আশা দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয় আবারও সেই জন্মলগ্নের মতো আবারও আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো হয়ে উঠবে, এই আশা রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।